আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলি। মানবতার প্রতিফলন, হেল্পিং হ্যান্ডস এনজিওর উদ্যোগে বিলোনিয়ায় রক্তদান শিবির। মৃত্যুফাঁদে পরিণত লোহার ব্রিজ, আমবাসা মহকুমার মানুষের জীবন বিপন্ন। একজন শিক্ষিকার কাঁধে 2 অঙ্গনওয়াড়ির দায়িত্ব। সমাজ কল্যাণ দপ্তরের গাফিলতিতে চরম ব্যাহত শিশুদের পাঠদান। রাজ্যে ডিজিটাল দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, সিপিএম বনাম বিপ্লব। সোশ্যাল মিডিয়ায় জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক অভিযান শুরু, মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরমে। স্টাইপেন্ডের দাবিতে ফের আন্দোলন, ডাইরেক্টরের অফিস ঘেরাও ওবিসি ছাত্রছাত্রীদের। এখন সংবাদ বিস্তারিত। রক্তের অভাবে যখন জীবন থমকে দাঁড়ায়, তখন মানবতার হাতই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। এক ব্যাগ রক্ত পারে একটি পরিবারের ফিরিয়ে আনতে হাসি, দিতে পারে নতুন করে বাঁচার স্বপ্ন। সেই মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে এলো হেল্পিং হ্যান্ডস এনজিও বা সামাজিক সংস্থা। বিলোনিয়া ব্লাড ব্যাংকের আবেদনে সাড়া দিয়ে হেল্পিং হ্যান্ডস এনজিওর উদ্যোগে বিলোনিয়া ব্লাড ব্যাংকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তের সংকট মেটাতে এবং জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। শিবিরে সংস্থার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের এই মানবিক অংশগ্রহণে রক্তের ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন। বিলোনিয়া ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষ সমগ্র কর্মসূচি সুষ্ঠু ও নিয়ম মেনে সম্পন্ন হয়। হেল্পিং হ্যান্ডস এনজিওর উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানব সেবায় সংগঠনের এমন প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মানে পরিবেশ বা আমার ছেলেদের আগে থেকে বলতো 6+ বয়সে এটা তো ভালো লাগলো যে আমার ছেলের ভিতরে চেতনাটা এসেছে। নমস্কার, আমি মানব দেবনাথ, প্রেসিডেন্ট হেল্পিং হ্যান্ডস এনজিও। আমাদের যে আজকে যে কর্মসূচি ছিল রক্তদান শিবির বিলোনিয়া ব্লাড ব্যাংকে, সেটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকজন রক্ত দিচ্ছে। তার একটা উদ্দেশ্য ছিল যে বিলোনিয়া ব্লাড ব্যাংকে রক্ত সরবরাহ মাত্র 4 ইউনিট ব্লাড ছিল, তাও সব পজিটিভ ব্লাড, একটাও নেগেটিভ ব্লাড ছিল না। সেই জন্য আমরা একটা রক্তদান শিবির আয়োজিত করেছি। এখানে প্রচুর পরিমাণ রক্তদাতা রক্তদান করছেন। আসুন, সবাই আসুন, রক্তদান করুন। কিন্তু আমাদের কাছে একটাই দুঃখ লাগে যে আমাদের কাছে প্রতিদিন 5 থেকে 6টি কল আসে রক্ত লাগবে, কিন্তু কেউ রক্ত দিবে এটা কেউ বলে না যে আমি রক্ত দিব। তাই সবার কাছে অনুরোধ করছি, আসুন, রক্তদান করুন। রক্তদান করলে জীবন সুস্থ থাকে, শরীর সুস্থ থাকে। কারণ আমাদের মধ্যে একটা যে ধারণা আছে রক্তদান করলে আমাদের শরীরটা অসুস্থ হয়ে যায়, এ হয়ে যায়, সে হয়ে যায়। এমন কিচ্ছু নাই, কারণ রক্তদান করলে শরীর সুস্থ থাকে। তাই বলছি, আসুন, রক্তদান করুন, এই রক্তদান শিবিরটাকে সফল করুন। নমস্কার। ধলাই জেলার আমবাসা মহকুমার কেকমাসরা পঞ্চায়েতের লোহার বৃষ্টি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নের শিকার এই ব্রিজের একাধিক অংশ ভেঙে বাইক ও অটো চলাচল প্রায় বন্ধের মতো। এমনকি পায়ে হেঁটেও পার হওয়া এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার প্রশাসনে অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ দেখা যায়নি। এর ফলে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, রোগী, শ্রমজীবী মানুষ এবং বয়স্ক নাগরিকরা প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজ পার হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্রিজ দিয়ে কেকমাসরা এলাকার মানুষজন নিয়মিত আমবাসা ও কুলাই এলাকায় যাতায়াত করেন। ব্রিজের ভাঙা অবস্থার কারণে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ধসে পড়েছে। দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, যত তাড়াতাড়ি না সংস্কার কাজ শুরু হয়, ততই ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাই তারা প্রশাসনের নীরবতা ভেঙে অবিলম্বে ব্রিজটি মেরামত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা কেকমসরা গ্রামের অন্তর্গত এই জায়গাটা, এটা আমরা কেকমসরা গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে শুরু করে এই ঠাকুরপল্লির সাথে যুক্ত হয়েছে। যে আগের থেকে আমরা প্রধান রাস্তা আসলো এটা আর কি। তো দীর্ঘদিন যাবত এই ব্রিজটা ভাঙার কারণে আমরা চাইতে অসুবিধা হয়। যেমন হসপিটালে কোনো কারণে যাইতে লাগে, আমবাসা যাইতে লাগে, আমরা অনেক ঘুরে যাইতে লাগতেছে। যেমন স্টুডেন্টরাও অনেক ঘুরে যাইতে লাগছে স্কুলের মধ্যে। তো এই কারণে যদি ব্রিজটা যদি ঠিক হইতে হতো ভালো হইতে। দপ্তরে জানানো হয়েছে নি? দপ্তরে তো জানানো হয়েছে, অনেকবার যাওয়া হয়েছে, গ্রামের তারা যাওয়া হয়েছে। এইটা লেগে অনেক দিন ধরে আমরা এটা যন্ত্রণা পাইতেছি। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে সোনামুড়া মহকুমার মেলাঘরে। শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টি সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা যেখানে
সবচেয়ে বেশি যত্ন দাবি করে, সেখানে দপ্তরের গাফিলতিতে বিপাকে পড়েছে 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনাটি মেলাঘর থানার অন্তর্গত দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধুচরণ পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 1 কিলোমিটারের ব্যবধানে মধুচরণ পাড়া ও পালপাড়ায় 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। কিন্তু গত 4 মাস ধরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অবহেলায় বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো স্থায়ী শিক্ষিকা নেই। ফলে কার্যত শিক্ষিকাবিহীন অবস্থাতেই চলেছে কেন্দ্রটি। পরিস্থিতি সামাল দিতে মেলাঘর সিডিপি অফিসের পক্ষ থেকে পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্পরানী দেবনাথকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু একজন শিক্ষিকার পক্ষে একদিনে 2টি আলাদা করে কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করা যে প্রায় অসম্ভব, তা সহজেই বোঝা যায়। ফলে শিশুদের নিয়মিত পাঠদান ও অনন্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্থায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কোনো উদ্যোগ দেখা যায়নি। একজন শিক্ষিকা নিজেও দোটানায় পড়েছেন, কোন কেন্দ্রটিকে অগ্রাধিকার দিয়ে পরিচালনা করবেন তা নিয়ে তিনি কার্যত বিপাকে। এই প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, অতি দ্রুত বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন শিক্ষিকা নিয়োগ করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। শিশুদের ভবিষ্যৎ নিয়ে এমন অবব্যবস্থাপনা আর কতদিন চলবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মধুচরণ পাড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি কি হেল্পার? হ্যাঁ, তো আপনার স্কুলের দিদিমণি কো আমার 2 ইউনিট নিয়ে গেছে কোন দিন শিখে এসেছে? গেছে আজকে 3 মাস। তো এখন স্কুল কিভাবে চলে দিদিমণি ছাড়া? আরেকটা দিদিমণি আই একদিন এই দিকে করে, একদিন ওই পালের গিলে করে। মানে দিদিমণি একজন, মানে এই 2টা সেন্টার চালাইতেছে? 2টা সেন্টার চালা। তো আপনি কি চাইতেছেন এই মুহূর্তে? আমি চাইতেছি আমার লগে আরেকজন ওয়ার্কার নিয়োগ হোক। মানে খুব শীঘ্র যাতে নিয়োগ হোক। হ্যাঁ, কিরকম স্টুডেন্ট আছে কতজন এই স্কুলে জানেন নি? হ্যাঁ জানি। কতজন আছে? 10 জন। 10 জন। আমার নাম পুষ্পরানী দেবনাথ, এই স্কুলটার কি নাম? পালপাড়া অঙ্গনারী কেন্দ্র। শুনছি আপনি যে দিদিমণি হিসাবে একজন এই স্কুলের দিদিমণি, কিন্তু আপনি 2টা স্কুল চালাচ্ছেন, ব্যাপার কি? আমার অফিস থেকে অর্ডার দিয়ে দিছে এবং অফিস কপি দিয়ে দিছে, হেল্পার রোড দিছে, বঙ্কবাড়ি হেল্পার রোড দিছে, আলোয়া বেগম আর মহারানী দেববর্মারও চিঠি দিছে, আমারও দিছে, অফিস থেকে ডাকাইছে। ডাকানোর পরে দিছে, এরপরে কইছে এখন আবার তো চালান। এরপরে যে সময় দিদিমণি নিয়োগ করে তখন আমনে ভাত। কত মাস ধরে চালাচ্ছেন 2টা? আমি ডিসেম্বরের 9 তারিখ জয়েন দিছি। তো আপনি একটা স্কুল পরিচালনা করে আরেকটা স্কুল চালাতে আপনি ব্যাঘাত হন? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়, কারণ সরকার থেকে চাল না দেয়, শুধু চাল ডালে না দেয়। দুনো স্কুলে একই তো, ডিম 6 টাকা 25 পয়সা করে। না, খাওয়া খাদ্যটা বাদেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার কি ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা আমার কষ্ট হয়। সপ্তাহ 6 দিন, 6 দিনের মধ্যে একদিন আজকে সোমবার, কালকা দুলের বন্ধ, যাইতাম না। এরপর বুধবার আবার বঙ্কবাড়ি যাবো এই ডিম লইয়া, এরপরে আবার বৃহস্পতিবারের দিকে থাকুম, আবার শুক্রবারে যাবো, আবার শনিবারের দিকে থাকুম। কিন্তু বেতন নাই, বিনা বেতনে। বিনা বেতনে? বিনা বেতনে। আমার এখন আপনি কি চাইতেছেন? আমি কি চামো, দিদিমণি একটা নিয়োগ হোক তাড়াতাড়ি। আমি একটু অর্থে আমার কষ্ট হয়, আমার বাড়ি বরপাতর থেকে হাঁটতে হাঁটতে বঙ্কবাড়ি যাও আমি। আর সব দিন তো ছেলে বাড়ি থাকে না, যেদিন বাড়ি থাকে দিন তো ভাগ্যে নিয়ে দেয়, আর নইলে হাঁটতে একটুই যাওয়ার লাগে। ত্রিপুরার রাজনীতি এখন আর কেবল জনসভা, মিছিল বা চায়ের দোকানের আলোচনায় সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে ফেসবুকের অনুসারী সংখ্যাকে ঘিরে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তিগুলির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তীব্র প্রতিযোগিতা। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান অনুসারীর সংখ্যা 6,19,000। অপরদিকে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অফিসিয়াল পেজে অনুসারী রয়েছেন 4,13,000। সংখ্যার নিরিখে শাসক দল এগিয়ে থাকলেও ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পশ্চিম ত্রিপুরার বিজেপির সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ব্যক্তিগত ফেসবুক পেজে বর্তমানে অনুসারীর সংখ্যা 4,19,001। অর্থাৎ রাজ্য সিপিএম এর অফিসিয়াল পেজের সঙ্গে কার্যত সমানে সমান লড়াই চলছে তার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধু সংখ্যার হিসাব নয়, বরং ব্যক্তিগত ব্যান্ড বনাম সাংগঠনিক ভিত্তির এক প্রতীকী লড়াই। অন্যদিকে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ফেসবুক অনুসারীর সংখ্যা 3,17,000-এ পৌঁছেছে। ক্রমবর্ধমান অনুসারীর সংখ্যা তার প্রশাসনিক ভাবমূর্তি ও জনসংযোগের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ
রাজীব ভট্টাচার্যের ফেসবুক অনুসারীর সংখ্যা যেখানে প্রায় 48,000, সেখানে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অনুসারী প্রায় 58,000, অর্থাৎ প্রায় 10,000 বেশি। উল্লেখযোগ্যভাবে 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল পরিসরে চিত্র কিছুটা ভিন্ন ছিল। সেই সময় এক পর্যায়ে সিপিএম এর অনুসারীর সংখ্যা বিজেপির তুলনায় এগিয়ে ছিল। তবে নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণের পাশাপাশি সামাজিক মাধ্যমেও পাল্টাতে শুরু করেছে শক্তির ভারসাম্য। সব মিলিয়ে ত্রিপুরার রাজনীতিতে এখন ডিজিটাল উপস্থিতিও এক গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। পাহাড় সমতল মিলিয়ে এই সোশ্যাল মিডিয়া দৌড়ে শেষ পর্যন্ত কোন শিবির এগিয়ে থাকবে তার সময়ই বলবে। তবে এই মুহূর্তে সামগ্রিকভাবে বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও ব্যক্তিগত জনপ্রিয়তার নিরিখে বিপ্লব দেব ও সিপিএম এর মধ্যে লড়াই যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে সরাসরি সামরিক সংঘাত। পরিস্থিতি এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, মাঠে নেমেছে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইরানের যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। একই দিনে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। হামলার ফলে বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে পাল্টা আঘাত হেনেছে তেহরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিশেষ করে কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর পতন ঘটানোই এই সামরিক অভিযানের মূল লক্ষ্য। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বের রাজনীতি ও জ্বালানি তেলের বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রতিশ্রুতির পাহাড় জমেছে, কিন্তু প্রাপ্য টাকার দেখা নেই। এই ক্ষোভ আর হতাশাকে সামনে রেখে আজ আবারও আন্দোলনে নামলেন ওবিসি ছাত্রছাত্রীরা। আজ ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের ডাইরেক্টর নির্মল বিশ্বাসের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা। তাদের একটাই স্পষ্ট দাবি, বকেয়া স্টাইপেন্ড কবে দেওয়া হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানাতে হবে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা স্টাইপেন্ডের জন্য অপেক্ষা করেছেন। একাধিকবার দপ্তরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। দপ্তরের পক্ষ থেকেও বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাস বাস্তবে পরিণত হয়নি। ফলে পড়াশোনার খরচ চালাতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। বিক্ষোভকারীরা জানান স্টাইপেন্ড তাদের কাছে কেবল আর্থিক সহায়তা নয়, বরং উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার প্রধান ভরসা। নির্দিষ্ট সময়ে অর্থ না পাওয়ায় বহু ছাত্রছাত্রী ঋণগ্রস্ত হচ্ছেন বা পড়াশোনা ছেড়ে দেওয়ার আশঙ্কায় রয়েছেন। এদিন দপ্তরের সামনে পরিস্থিতি উত্তপ্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ছাত্রছাত্রীদের স্পষ্ট বার্তা, নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলনের পথ থেকে সরে আসবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দিতে তো সত্যই নেই। আমরা কয়টা ডেট দিছেন, 8 মাস ধরে ঘুরাইতেছেন। কেউর বাড়ি সাবরুম, কেউর বাড়ি ধর্মনগর, কেউর বাড়ি বেলুনিয়া, কেউর বাড়ি ওই চিটাগাং বর্ডার লোকের রসাবাড়ি, এত দূরত্বে আইতাছে। ডেলি ডেলি কাম কাজ ফালাই দিয়া যদি আজকে আমরা বড় বাপের সন্তান হইতাম, তেহা অর্থনৈতিক থাকতো, তাহলে গেলাম এটা আমরা ভিত্তি করে আইলাম নইলে আমরা ঋণ কইরা ওই 80 ডিম মুরগির ডিম ওই মাছ ইতা বেচা কোন সময় ভর্তি হইছি, এটার উপরে ভিত্তি করে আমরা যদি 72,000 টাকা পাই, দাদা 2টা সেমিস্টার চলে যাবো না, 2 সেমিস্টার আমরা ঋণ ফিন করে হইলো আমরা পড়াম। যদি আপনারা যদি আমরা লইয়া এই বারে বারে অজুহাত দেন হ্যাঁ, তাহলে মাছ কত আমরা থেমা যাবো গেলাম, তাহলে আমরা উঠবই তাতে না গরিব কি আমরা সাফা করে মরে যেতাম না স্যার। আমরা তো দিল্লি সত্যি কথা বলেন না, সত্যি আমরা লিখিত দেন যত এই যে হে আসিল নাইলে আমরা যারা আজকে আইছি আমরা তে আমরা সবাই দেন টাকা। আরে টাকা আমরা ক্যাশ টাকা দেন, টাকা তো আমাদের কাছে হয় না, টাকাটা তো সবটাই দিল্লি থেকে মিতা আমাদের কাছে যায়। আমরা আমি
বলি, এটা আমরা ওনাদেরকে বলেছিলাম আমাদের এখানে যে কাজকর্ম অর্থমন্ত্রক, ট্রেজারি সব কিছু থেকে পাস হয়ে এটা দিল্লি আছে। দিল্লিতে যে জায়গা থেকে এটা পাস হয় সেই জায়গায় এটা আটকে আছে। আমাদের বিদেশিটা গ্রুপ ছিল, বেচ, এই বেচের মধ্যে একটা বেচ আমরা শুনেছি পেয়েছে এবং ওরা আমাদেরকে কনফার্মও করেছে। আমরা ভেবেছিলাম যে এটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু দেখতে পেলাম যে 1-2 দিন পর মানে আবার বন্ধ আছে। তো আমরা আমাদের 2 জন অফিসারকে দিল্লিতে রেখেছি, ওইখানে ওরা এটা সর্ট আউট করার চেষ্টা করছে। আমার মনে হয় এই মানে কয়েকদিনের মধ্যে প্রবলেম শেষ হবে, কিন্তু বাচ্চাদের সমস্যা আমি বুঝতে পারছি না। এবার কেউ হয়তো ধার করে ঋণ করে ওরা ওদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সরকার বলছে যে টাকার তো অভাব নেই, তাহলে যদি টাকার অভাবই না থাকে, এরা তো 6 থেকে 7 বার এসে গেছে আপনার দপ্তরে, বারবার ঘুরে যাচ্ছে। আমাদের দপ্তরে আমাদের মিনিস্টার পর্যন্ত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাটারটা জানেন, উনি এটাকে সলভ করে দিয়েছিলেন। যখন ফান্ড রিলিজ হলো তখন সত্যি আমরা মানে এটার জন্য চিঠি দিয়েছি, অনেক কিছু করে ফান্ড রিলিজ হয়েছে। ফান্ড রিলিজ হওয়ার পর একদম ফাইনাল এখন দেওয়ার যে ব্যাপারটা, দেওয়ার ম্যাটারটা কিন্তু এখান থেকে হয় না, এটা মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে হয় দিল্লিতে। ওইখানে ওনাদের কি টেকনিক্যাল প্রবলেম আছে আমরাও সবটা বুঝতে পারছি না, অথবা সবটা আমাদের, কিন্তু এখানে কোনো সমস্যা নেই এটা আমি বলতে পারি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।